আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যটি প্রমাণ করব। ইংলিশে আমরা বলি যে প্যারালেল এক্সিস থিওরেম। এটা হচ্ছে প্যারালেল এক্সিস থিওরেম। সো এই থিওরেমটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা তুমি এই নাম্বারগুলো দেখিয়ে বুঝতে পারতেছো। আমরা একটা চিত্র আঁকি, চলো তারপরে আমরা সেটা ব্যাখ্যা করব চিত্রটাকে। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার না, আমরা একটা ল্যামিনা চিন্তা করব। খুবই পাতলা একটা পাত চিন্তা করতেছি। এটা হচ্ছে সেই খুব পাতলা একটা পাত, ঠিক আছে। আর আর এখানে যে একটা এক্সিস তুমি দেখতে পাচ্ছ, এই এক্সিসটা হচ্ছে তোমার ভরকেন্দ্র দিয়ে চলে যায়। লেটস সে এই জায়গাটায় আমার ভরকেন্দ্র আছে। ওকে, সো এটা আমার লেটস সে এই বিন্দুতে আমার ভরকেন্দ্র আছে বা আমার সিএম আছে। সিএম মানে হচ্ছে ইংলিশে আমরা বলি সেন্টার অফ ম্যাস। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র। ওকে, সো ভরকেন্দ্র তোমাকে যদি একটু সিম্পল আইডিয়া দিই, ভরকেন্দ্র বলতে বোঝায় ধরো যে সেই বিন্দু যে বিন্দুতে পুরো বস্তুর ভরটা ব্যালেন্সড হয়, ঠিক আছে। সো ভরকেন্দ্রের এই যে এক্সিসটা, এটা ডান পাশে যতটুকু ধরো যে তুমি ধরো যে যে মানে যতটুকু ভর, বাম পাশে ততটুকুই ভর, এভাবে চিন্তা করতে পারো। ভরকেন্দ্র হচ্ছে সমস্ত ভর এসে ব্যালেন্সড হয়। সো আই নো বাংলাতে অনেক বইতে বা অনেক জায়গাতে ভারকেন্দ্র লেখা থাকে, যেটা আমার কাছে মনে হয় ইনঅ্যাকুরেট, বিকজ ভারকেন্দ্রকে ইংলিশে আসলে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। সেক্ষেত্রে এটা কিন্তু আসলে গ্র্যাভিটির কোনো প্রশ্ন না, এটা জাস্ট সেন্টার অফ ম্যাস। জাস্ট এখানে কোনো গ্র্যাভিটির কোনো ব্যাপার স্যাপার নাই। লেট মি টেল ইউ হোয়াট। সো এবার এই পাতলা পাত থেকে একটু দূরে আমরা আরও একটা এক্সিস চিন্তা করি, এবং সেই এক্সিসটাকে আমরা বলবো লেটস সে সেই এক্সিসটা হচ্ছে আমাদের অন্য একটা কালার দিয়ে করি, চলো। ওকে, সো আমরা এখানে একটা একটু দূরে, এই পাত থেকে একটু দূরে আমরা একটা এক্সিস চিন্তা করব, কিন্তু সেটা একটা প্যারালেল এক্সিস হবে। তুমি দেখেই বুঝতেছো যে এই এক্সিসটা কিন্তু প্যারালেল এক্সিস, এবং এটা আমাদের সেন্টার অফ ম্যাস থেকে হচ্ছে এইচ পরিমাণ দূরে আছে, ঠিক আছে। এইচ পরিমাণ দূরে আছে এটা। ওকে, সো আমি এটাকে একটু উপরে উঠাই দিছি, হ্যাঁ, এইচ পরিমাণ দূরে আছে সমান্তরাল এক্সিসটা। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করবো, তাই না। তার আগে চলো আগে সব বর্ণনা লিখি, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা তারপর আমি লিখবো। তো বর্ণনাগুলো আমি তোমাদেরকে দেখাবো না, আমি আগে লিখে ফেলি, কারণ আমি সময় নষ্ট করতে চাচ্ছি না বর্ণনা লেখার ক্ষেত্রে। তো দেখো, এই যে আমি একটা পাতলা পাত নিছি, এই পাতের যেই ভর, সেই ভরটাকে আমরা এম ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পাতলা পাতের ভর। সো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা লিখছি যে সিএম ভরকেন্দ্র বিশিষ্ট, সেটা হচ্ছে এইটা, এই ভরকেন্দ্র বিশিষ্ট কোনো সমতল পাতলা পাতের। তার মানে এটা একটা পাতলা পাত, কিন্তু এটা একটা সমতল, এটা বক্রতল না। তো এই পাতের ভরকেন্দ্রগামী, এই যে ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে এমন একটা অক্ষের সাপেক্ষে যদি তুমি জড়তার ভ্রামক বের করো, যেটা হচ্ছে আই অফ সি এম, এবং এই অক্ষ থেকে এইচ দূরত্বে তুমি আরেকটি সমান্তরাল অক্ষ চিন্তা করো। দেখো এই দুটো অক্ষ সমান্তরাল, এবং সেটা হচ্ছে এইচ দূরে আছে, বিবেচনা করি। তাহলে এই সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে, যে যদি তুমি এই মানটা জানো, আই অফ সি এম এর মানটা জানো, তাহলে তুমি এই অক্ষের সাপেক্ষে, ধরো যে কথার কথা এই অক্ষ, এসে আমরা একটা নীল কালারটা ইউজ করি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ধরো হচ্ছে আই। সো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই। যদি যদি তুমি আই অফ সি এম জানো, তাহলে তুমি আই এর মানও বের করতে পারবা। কিভাবে? আই ইকুয়াল টু হবে আই অফ সি এম যোগ এই এম, এম মানে হচ্ছে এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাব বা যেটাকে বলো পাতলা পাত, সেটার যেই ম্যাস, আর এইচ হচ্ছে তাদের মাঝখানে যে দূরত্ব, সেটার বর্গ করতে হবে। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে আর কি। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যের যে স্টেটমেন্টটা, সেটা আমি এখন লিখবো, তারপরে আমরা যাব প্রমাণে। এখন হচ্ছে আমরা স্টেটমেন্টটা নিয়ে একটু কথা বলি। দেখো, যে কোনো, আচ্ছা পুরো স্টেটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল আমি বুঝিয়ে দিই, হ্যাঁ। যে কোনো অক্ষের সাপেক্ষে একটি সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক, তার মানে এই অক্ষের সাপেক্ষে এটা একটা, এই যে এই অক্ষের সাপেক্ষে আমি যদি জড়তার ভ্রামক বের করতে চাই, এবং সেটা কার বের করব, সেটা কিন্তু এই সমতল পাতলা পাতের বের করব, হ্যাঁ। সো জড়তার ভ্রামক কি হবে, পাতটির ভরকেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে হচ্ছে এই যে একটা অক্ষ আছে, এটা কি অক্ষ, এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ। এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামক তুমি লিখবা, তারপরে কি করবা, এবং পাতের ভর নিবা,
দেন ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের, এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের বর্গ করবে এখানে, ঠিক আছে, বর্গের গুণফলের, এই যে গুণফলের কি সমষ্টির সমান। আমি জানি এটা লিখতে গিয়ে সবারই কম বেশি কষ্ট হবে, কিন্তু একটু প্র্যাকটিস করার মধ্য দিয়ে তুমি যদি আসলে থিওরেমটা ঠিকমতো বোঝো, বারবার শোনো, ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তুমিও লিখতে পারবা। তো এই পাতটা যে অসংখ্য কণা দ্বারা গঠিত, এই জিনিসটা আমরা অ্যাজিউম করে নিব যে এই পাতের ভিতরে অসংখ্য কণা আছে, ঠিক আছে। সো এখানে অসংখ্য কণা আছে, লেটস সে এই একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। সো এই যে অসংখ্য কণা আছে, প্রত্যেকটা কণার কিন্তু দূরত্ব আলাদা আলাদা। আমরা যদি এই কণাটা চিন্তা করি, এই কণাটার লেটস সে আই ডোন্ট নো ম্যাস হচ্ছে লেটস সে m1, এবং সেটার দূরত্ব হচ্ছে আমাদের এই অক্ষ থেকে হচ্ছে তো লেটস সে সেটা হচ্ছে r1, হ্যাঁ r1 দূরত্বে আছে। আবার আমাদের এই কণাটার দূরত্ব হচ্ছে m2, m মানে দূরত্ব হচ্ছে m2 না, ভর m2, দূরত্ব হচ্ছে r2। সিমিলারলি ধরো যে আমাদের এই কণাটার দূরত্ব হচ্ছে r3, কিন্তু ভর হচ্ছে m3। তো এভাবে তুমি অসংখ্য কণা নিতে পারো, ঠিক আছে, বেশি নেওয়ার দরকার নেই, 3টা নিলেই কিন্তু হবে। মানে 3টা তুমি দেখাবা, আর বাকি হচ্ছে বাকিগুলো হচ্ছে তুমি হচ্ছে অ্যাজিউম করে নিবে, স্যাররাও বুঝবে যে তুমি আসলে বুঝতে পারছো কি ঘটাইতেছো এখানে তুমি। তো আমরা হচ্ছে যে কোনো একটা কণা নিয়ে চিন্তা করো, জাস্ট একটা কণা নিয়ে আগে চিন্তা করো। লেটস সে আমি এই কণাটা নিয়ে চিন্তা করতেছি, আমার 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 এই কণাটা নিয়ে আমি চিন্তা করতেছি। দেখো এই কণাটা কত দূরে আছে, এখানে হচ্ছে r1 আর এখানে হচ্ছে h দূরত্বে আছে, তাই তো। তো একটা কণা নিয়ে চিন্তা করলে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছো। দেখো আমাদের প্রথমেই কি চিন্তা করতে হবে যে আমার একটা কণা, যে কোনো একটা কণা, লেটস সে আমি এই কণাটার নাম দিলাম, একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, লেটস সে আমি এটার নাম দিলাম পি কণা। তাহলে আমাদের পি কণাটা কত দূরে আছে, দেখো এখান থেকে হচ্ছে r1 দূরে আছে, আর এখান থেকে তো টোটাল আরও h যোগ হবে। সো r1 প্লাস এইচ, হ্যাঁ r1 প্লাস এইচ দূরে আছে। আর আমরা জানি জড়তার ভ্রামক কীভাবে বের করা, জড়তার ভ্রামক I ইকুয়াল টু হচ্ছে m r স্কোয়ার। তো সেখানে m তো হচ্ছে এখানে ধরো m এর জায়গায় m1 হইলো, আর r এর জায়গায় এখানে দেখো টোটাল h প্লাস r1 হইলো। সো r1 প্লাস h হোল স্কোয়ার। এইভাবে আমরা প্রথম কণাটার জন্য যে জড়তার ভ্রামক I1 সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো ছবি থেকে আমি এগুলো সব ইরেজ করে দিছি, কারণ এগুলা কথাগুলো আসলে আমরা এখানে লিখবো, ঠিক আছে। সো আমরা প্রথমে লিখবো যে পাঠটির ধরি একটি কণা, ধরি একটি কণা, না একটি কণা না ধরে m1 ভরের একটি কণা, m1 ভরের একটি কণা, m1 ভরের একটি কণা, আমার মনে হয় এটার একটা নাম দেওয়া উচিত, এবি এক্সিস দিয়ে দিলাম, হ্যাঁ। m1 ভরের একটি কণা এবি এক্সিস থেকে, এবি অক্ষ হতে কত দূরে আছে, চিত্র থেকেই বুঝতে পারতেছো যে টোটাল এখানে h প্লাস r1 দূরে আছে, ঠিক আছে। সো h প্লাস m1 ভরের একটি কণা এবি অক্ষ হতে h প্লাস r1, রে h1 লিখছি রে, সরি, h প্লাস r1 দূরে আছে, দূরে আছে, দূরে আছে, ওকে। তাহলে তাহলে কণাটির জন্য জড়তার ভ্রামক, তাহলে কণাটির জন্য জড়তার ভ্রামক, কণাটির জন্য জড়তার ভ্রামক কী হবে, দেখো জড়তার ভ্রামকের সূত্র আমি একটু আগে আলোচনা করছি, সো এটা বারবার রিপিট করবো না। প্রথম কণাটার জন্য জড়তার ভ্রামক হচ্ছে I1 ইকুয়াল টু m1, ওকে, h প্লাস r1 হোল স্কোয়ার্ড। তো এখানে এই পার্টটাতে তুমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাইজ করতে পারো। তো লেটস সে আমার m1টা এটা বাইরে থাকুক, আমরা এটা এই জিনিসটা আসলে এখানে লিখতে চাই না, আমরা এই পুরো জিনিসটাকে সরিয়ে আনি, চলো, ওকে। সো আমার এখানে আছে কি m1টা লিখলাম, ওকে, m1 h স্কোয়ার প্লাস 2 ইন্টু h ইন্টু r1 প্লাস r1 স্কোয়ার। এবার আমি m1 দিয়ে গুণ করে দিব, সো এটা হবে m1 h স্কোয়ার প্লাস 2m1 h r1 প্লাস m1 r1 স্কোয়ার, ওকে। সো এটা হচ্ছে প্রথম কণার জন্য। এখন আমরা একই রকমভাবে দ্বিতীয় তৃতীয় কণার জন্য বের করব। দ্বিতীয় কণাটির ভর আমরা ধরে নিব, দ্বিতীয় কণাটির ভর m2, এটি লেটস সে h প্লাস r2 দূরে আছে, হ্যাঁ, মানে এই যে ধরো যে এটার কথা বলতেছি আমি, সেখান থেকে এটুকু হচ্ছে h,
আর দেন এই যে R2 দূরে আছে, সো H প্লাস R2 দূরে আছে। ওকে, H প্লাস R2 দূরে আছে কার থেকে? এবি এক্সিস থেকে, ঠিক আছে, এবি এক্সিস থেকে H প্লাস R2 দূরে আছে। সুতরাং সুতরাং দ্বিতীয় কণাটির জড়তার ভ্রামক I2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার M2 H প্লাস R2 হোল স্কোয়ার। সো একই প্যাটার্ন, জাস্ট তুমি কপি করে এখানে চেঞ্জ করে দিতে পারো এখান থেকে। সো আমরা এখানে লিখতে পারি M2 H স্কোয়ার প্লাস 2M2 H R2 প্লাস M2 R2 স্কোয়ার। ওকে, একদম সিমিলার স্টাইলে তৃতীয় কণাটির জন্য আমরা লিখব তৃতীয় কণাটির ভর। আবার লিখি, আবার তৃতীয় কণাটির ভর কি? তৃতীয় কণাটির ভর হচ্ছে M3 এবং এটি হচ্ছে H প্লাস R3 দূরে অবস্থিত। হ্যাঁ, তো এটার ক্ষেত্রেও জড়তার ভ্রামক আমরা বের করতে পারি। সুতরাং তৃতীয় কণাটির জন্য জড়তার ভ্রামক কী হবে? সেটা হবে I3 ইকুয়াল টু হচ্ছে M3 ইন্টু H প্লাস R3 হোল স্কোয়ার। ওই যে সবগুলো একই প্যাটার্ন, তো এখানে তুমি চেঞ্জ করলেই হবে একদম সরাসরি M3 H স্কোয়ার প্লাস 2M3 H R3 প্লাস M3 R3 স্কোয়ার। কাজেই তিনটা কণা আমরা তো দেখাই ফেলছি, এবার আমরা একসাথে সমস্ত কণাকে বিবেচনা করব, ঠিক আছে? সো কাজেই এবি অক্ষের সাপেক্ষে সমগ্র পাতের জড়তার ভ্রামক পুরো যে পাতটা সেটার জড়তার ভ্রামক বের করব আমরা এবি পাতের সাপেক্ষে। আমি একটু ছবিতে দেখাই, তুমি এই পুরোটা জড়তার ভ্রামক বের করবা এই এবি এক্সিসের সাপেক্ষে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সামেশন করতে পারি। দেখো, প্রথম যেটা পাইছি, দ্বিতীয় যেটা পাইছি, তৃতীয় যেটা পাইছি, এরকম করতে করতে অসংখ্য কণা পাবো, সবগুলো আমরা যোগ করে দিব, সামেশন করে দিব। সবগুলা জড়তার ভ্রামক যোগ করলে তো তুমি মোট জড়তার ভ্রামক পাবা, তাই তো? সমগ্র পাতের জড়তার ভ্রামক পাবা। অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে সমগ্র পাতের যে জড়তার ভ্রামক, পুরো যে পাতগুলো আছে সেগুলো জড়তার ভ্রামক হবে সমস্ত পার্টিকেলের বা উপরিউক্ত জড়তার ভ্রামকগুলোর সমষ্টির সমান। এভাবে লিখলে হবে উপরিউক্ত জড়তার ভ্রামকগুলোর সমষ্টি। জড়তার ভ্রামকগুলোর সমষ্টির সমান, মানে এই যে উপরে যেগুলো বের করছি এগুলো সবগুলোর সমষ্টির সমান আর কি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে অতএব আমরা লিখতে পারি যে আমাদের যে মোট জড়তার ভ্রামক সেটা হচ্ছে এবি এক্সিসের সাপেক্ষে কত ধরছিলাম? আই ধরছিলাম, তাই না? আই ধরছি, তুমি আই ধরতে পারো, আই অফ এবি ধরতে পারো, ব্যাপার না, যেভাবে ধরো। সো এটা ইকুয়াল টু কী হবে? এটা ইকুয়াল টু হবে এই সবগুলো জড়তার ভ্রামক, এগুলো সব যোগ করে দিবা তোমরা, ঠিক আছে? প্রথম কণা, দ্বিতীয় কণা, তৃতীয় কণা, এগুলো সব যোগ করে দেখো প্রথম কণার জন্য আমরা এটা পাইছিলাম। সো আমরা যদি একটু কপি করি পুরো জিনিসটাই, কারণ আসলে পুরো জিনিসটা বারবার লেখাটা খুব কষ্টকর। সো আমি একটু কপি করতে চাচ্ছি। ওকে, প্রথমটার কপি করলাম, এবার দেন দ্বিতীয়টা দেন আবার তৃতীয়টা করব, তৃতীয়টা কপি করব, তৃতীয়টা করব। আমি দ্বিতীয়টা কপি করে ফেলছি, তোমাদেরকে দেখাই নেই আর, সময় নষ্ট হবে দেখে। এরপরে আমরা 3 নাম্বারটাও কপি করব। সো 3 নাম্বারটা কপি করে এই যে দিলাম বসিয়ে, ঠিক আছে? তো দেখো আমি কীভাবে যোগ করছি, উপর নিচে যোগ করছি যাতে অ্যাকচুয়ালি দেখলে ভাল লাগে এভাবে, ঠিক আছে? তুমি পাশাপাশি করতে পারো, যদিও জায়গা হবে না খাতায়, উপর নিচে লিখতেই হবে। তো এই স্টাইলে লেখার একটা ফজিলত আছে। ফজিলতটা কি বলি দেখো, এগুলো সব চেহারা এক, এগুলো চেহারা এক টাইপের, এগুলো চেহারা এক টাইপের। তা আমরা সামেশন আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি যে সামেশন অফ, এখানে M1 M2 M3 এগুলো না থেকে, হ্যাঁ, এই এইচ স্কোয়ার তো সবার মধ্যে কমন, একটা জিনিস বুঝো, এইচ স্কোয়ার সবার মধ্যে কমন। সো এইচ স্কোয়ারকে আমি সামেশনের বাইরে রাখতে পারি।
আর আমি এগুলো সব যোগ করতে পারি, M1 যোগ করবা, M2 যোগ করবা, M3 যোগ করবা, তার মানে M1 M2 M3 এগুলো সব যোগ করবা, এগুলো সব যোগ করবা, এর মতো অসংখ্য ভর যোগ করবা, আর সাথে কিন্তু এইচ স্কোয়ার আছে গুণাকারে, এইচ স্কোয়ার আছে গুণাকারে। সো একটা জিনিস খেয়াল করো, এইচ স্কোয়ারতে এইচ স্কোয়ার রয়ে গেল, এই সবগুলোর যোগফলকে আমরা লিখতে পারি সামেশন অফ এম। ওকে, সো সামেশন অফ, আচ্ছা এটা হচ্ছে সামেশন অফ এম। তো সামেশন অফ এম মানে কি? সামেশন অফ এম মানে হচ্ছে টোটাল ম্যাস, সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এখন সেকেন্ড যে টার্মটা থাকে সেখানে দেখো 2 আর এইচ হচ্ছে কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো 2 একটা কনস্ট্যান্ট, এইচ একটা কনস্ট্যান্ট, একটু খেয়াল করো, এইচ তো কনস্ট্যান্ট সেটা তুমি চিত্র থেকেই জানো, যে এই দুইটা এক্সিসের মাঝখানে যে দূরত্ব এটা কিন্তু ফিক্সড, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি যদি 2 আর এইচকে আমি যদি নিয়ে নিই, 2 আর এইচকে কমন নিয়ে নিই, আমার কাছে থাকে একটা M1 R1, আমার কাছে থাকে M1 R1, দেন আমার কাছে থাকে প্লাস দিয়ে এই M2 R2, সো M2 R2, দেন থাকে আমার কাছে M3 R3। এভাবে আমার অসংখ্য পার্টিকেলের জন্য এগুলো সব যোগ হবে, তাই তো? সো আমি দেখো এই পুরো জিনিসটার জায়গায় আমি লিখতে পারি কি, সামেশন অফ এম আর। এর কথাটার মানে হচ্ছে সমস্ত এম এর সাথে সমস্ত আরকে তুমি গুণ করবা, সেটা হোক M1 R1 বা M2 R2 বা M4 R4। তো আমি একটু জিনিস বলে রাখি তোমাকে, দেখো এম আর আর এর গুণফল এটা সামেশন 0 হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো, এম আর আর এর গুণফলের সামেশন 0 হবে, এটা আমরা পরের লাইনে গিয়ে লিখবো। কেন? কারণ কিছু কিছু পার্টিকেল আমাদের এই এক্সিসের থাকে ডানে, সো এই দূরত্বটা কিন্তু ধনাত্মক, তখন ধরো যে আমরা এই পাশটা ধনাত্মক ধরছি। আচ্ছা, যে পার্টিকেলগুলো বামে থাকে সেগুলোর জন্য দূরত্বটা কি ঋণাত্মক হবে, উল্টা দিকে আছে, তাহলে এটা কিন্তু ঋণাত্মক হবে। সো এরা জাস্ট এই পাশের যে পার্টিকেলগুলো আছে এরা এরা জাস্ট এদেরকে পারফেক্টলি কাউন্টার ব্যালেন্স করে, বুঝতে পারছো? একজনের জন্য পুরো ক্যান্সেল করে ফেলে তোমার এম আর প্রত্যেকটা M1 R1 যদি তুমি প্রত্যেকটা এম আর আরকে যদি তুমি গুণ করো, প্রতিটা এম আর আরকে যদি গুণ করে যদি যোগ করো, তুমি আলটিমেটলি পাবা 0। এই কারণেই 0 পাবা, বিকজ ডান পাশের দূরত্বটা পজিটিভ, বাম পাশের দূরত্বটা নেগেটিভ। তো যাই হোক, এই পুরো জিনিসটার জায়গায় আমরা কি করব, এখন যেটা বলছি সরিয়ে দিয়ে সামেশন অফ এম আর লিখবো, সামেশন অফ এম ইন্টু আর, এবং আলটিমেটলি পরের লাইনে গিয়ে এটা 0 লিখবো। কেন লিখবো সেটা কারণটা আমি তোমাদেরকে জানাইছি। এখন লাস্টে যে পার্টটা থাকে এগুলা দেখো একটু খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি সামেশন অফ এম আর স্কোয়ার, কারণ এখানে প্রত্যেকটা সামেশন মানে কি, প্রত্যেকটা M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, সো অন অ্যান্ড সো ফোর্থ, এগুলো সবগুলো যোগ করলাম। হ্যাঁ, এই যে যোগ করছি, যোগ করে কিন্তু আমরা এটা পাইছি। এখন তুমি বলতে পারো স্যার এরা যেমনই ক্যান্সেল করে ফেলে একজন আরেকজনকে, ওরা কেন করলো না? এর কারণ হচ্ছে দেখো ভাই, এখানে কিন্তু আর স্কোয়ার আছে, একটু খেয়াল করো, আর এর উপর বর্গ আছে, আর প্রত্যেকটা আর এর উপর বর্গ আছে। বর্গ থাকলে তোমার নেগেটিভ আর পজিটিভ কিন্তু সবই পজিটিভ হয়ে যাবে। সো এই বর্গ থাকলে কি এই পাশটা পজিটিভ, ধরো এই পাশটা নেগেটিভ, আলটিমেটলি বর্গ থাকার কারণে দুইটাই কিন্তু আসলে মানে বর্গ করলে তো সবই পজিটিভ হয়েছে। সো তুমি ক্যান্সেল কিন্তু করতে পারতেছো না, বর্গ করার কারণে এরা একজন একজনকে কোনোভাবে ক্যান্সেল করতে পারতেছে না। সো আমরা বেসিক্যালি এখানে দেখো প্যাটার্নটা দেখে আমরা সামেশন অফ এম আর স্কোয়ার লিখে দিব, ব্যাস। দেখো ফিজিক্সের লজিক বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি লজিকটা না ধরতে পারো, না বুঝতে পারো, তাহলে তুমি মুখস্থ করা শুরু করবা, এবং ফার্স্ট ইয়ার থেকে মুখস্থ করা শুরু করবা, তার মানে তোমার ভবিষ্যতে, ঠিক আছে, মুখস্থ করেই যেতে হবে। এবং যেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে, কারণ একটা লেভেল গেলে তুমি আর পারবা না মুখস্থ করতে, চেষ্টা করলেও পারবা না, কারণ অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে ফিজিক্স আস্তে আস্তে। এই জন্য যে কারণ তুমি মুখস্থ করছো, যদি মুখস্থ না করতে তাহলে এত কমপ্লিকেটেড হইতো না, ঠিক আছে? তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমাদের নেক্সট লাইনে আছে দেখো এই যে সামেশন অফ এম। সামেশন অফ এম মানে হচ্ছে টোটাল যে ম্যাথটা সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে টোটাল ম্যাথটা মানে ক্যাপিটাল এমটাকে বোঝাচ্ছে। সো আমরা এখানে লিখতে পারি ক্যাপিটাল এম অ্যান্ড দেন এইচ স্কোয়ারটা পরে লিখলাম আর কি। আর একটু আগে আমি লজিক দিয়েছিলাম এটা 0 হবে, সো এটা বাদ দেই, ঠিক আছে? এটা 0 দাও। আর এই জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে আই অফ সি এম, এটা হচ্ছে সেন্টার অফ ম্যাসের রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা জানো মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে সিম্পলি এম আর স্কোয়ার, যেহেতু এখানে অনেকগুলো পার্টিকেল তাই এটা সামেশন অফ এম আর স্কোয়ার হবে, ঠিক আছে? সো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমাদের এই পাশে আছে আই, কাজ প্রায় শেষ না, শুধুমাত্র বলতে পারো যে কাজ আমরা একেবারেই শেষের দিকে। সো আমরা এখানে লিখব আই ইকুয়াল টু আই অফ সি এম প্লাস এম এইচ স্কোয়ার, দ্যাটস ইট।
এখন খেয়াল করো, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে, বা এটাই আমরা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের প্রমাণ। আমরা এখন লিখতে পারি যে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্যটি প্রমাণিত হলো। এই কথাটা তুমি লিখে দিবা। আমি শুধুমাত্র প্রমাণিত হলো এই কথাটা লিখে দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের পেইড ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমার নাম্বার 0185101243, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার হোয়াটসঅ্যাপে তুমি নক দিলে ইনশাল্লাহ কোর্স সম্পর্কে জানতে পারবে এবং চাইলে ভর্তিও হতে পারবে।